এখন আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 10 ধারা নিয়ে। 10 ধারায় কি বলছে? রেস সাব জুডিস, রেস সাব জুডিস, রেস সাব জুডিস হইছে লেখা? জি স্যার, জি হইছে জুডিস টা হইছে না হইছে। এখন রেস সাব জুডিস মানে হচ্ছে মামলা স্থগিত, মামলা স্থগিত। মামলা স্থগিতটা কি লেখা লাগবে না, আগে শুনবেন, এটা মূল বিষয় আছে, ছোট্ট একটা বিষয়। যদি বুঝেন তাহলে আপনি না পড়ে গেল এটা হলে বসে লিখতে পারবেন, আর যদি না বুঝেন তাহলে লিখতে পারবেন না। সুমন তো আজকে আসে নাই, তারপর সুমনের নামটা সহযোগিতায় চলে আসছে। আর মঈন ভাই মামলা চলতে আছে, মামলা চলতে আছে, সেই একই বিষয় নিয়ে আপনি আবার মঈন ভাইয়ের ছেলে কি করলো, মঈন ভাইয়ের বাচ্চা কি করলো, আবার একটি মোকদ্দমা দায়ের করলো। অথবা মঈন ভাই নিজে, সুমন ধরেন আসামি, বাদী কারা? এরা দুইজনে বাদী, বা একজন, এই যে মঈন হইল কি মামলার বাদী। এখন একটা মামলা চলমান আছে তাদের বিরুদ্ধে, মানে তাদের মধ্যে একটা মামলা চলমান আছে, সেই একই বিষয়বস্তু নিয়ে কি করলো, অপর এক আদালতে কি করলো, সেই একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষগণের মধ্যে কি হলো, আরেকটি মোকদ্দমা, আলাদা আরেকটি মোকদ্দমা দায়ের করলো। বিষয়বস্তু কিন্তু একই, আলাদা বিষয়বস্তু না হইলে কিন্তু আবার হবে, বিষয়বস্তু একই। একই পক্ষগণের মধ্যে যদি অপর কোনো এখতিয়ারবান আদালতে গিয়ে ইখতিয়ার দেখায় যদি মামলা দায়ের করে, সেক্ষেত্রে একটা মামলা চলমান আছে, চলমান বিষয়ে যদি আরেকটা মামলা দায়ের করা হয়, তখন পরের মামলাটি কি হবে? স্থগিত থাকবে, স্থগিত থাকবে। মনে রাখার জন্য হচ্ছে, চলমান বিষয় যদি আপনি একটি মোকদ্দমা চলমান আছে, সেই চলমান বিষয়ে যদি আবার আরেকটি মোকদ্দমা দায়ের করেন, তাহলে পরের মামলাটি কি হবে? স্থগিত হবে। মনে রাখবেন, চলমান বিষয়ে মামলা দায়ের করলে মামলা পরেরটা স্থগিত। আর 11 ধারায় বলছে রেস জুটি কাটা। রেস জুটি কাটা হচ্ছে এই সুমন আর মঈনের মধ্যে মামলাতে হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। এখন ওই নিষ্পত্তিকৃত বিষয়, ধরেন মঈন ভাই ঠকে গেল, তার বিরুদ্ধে গেল রায়টা। এখন রায়ের বিরুদ্ধে মঈন আপিল না কইরা, মঈন কি করলো, আপিল না কইরা মঈন আরেকটা মামলা করলো। তখন পরের মামলাটা নিষ্পত্তিকৃত বিষয়ে পরের মামলাটা কি হবে? খারিজ হবে, খারিজ হবে। এটাই বোঝার বিষয়। চলমান বিষয় যদি আপনি মামলা করেন, তাহলে পরের মামলাটা কি হবে? স্থগিত হবে, স্থগিত হয়ে যাবে। চলমান বিষয় মামলা দায়ের করলে কি হবে না, এটা সেটা কি খারিজ হবে? না না। আর নিষ্পত্তিকৃত বিষয় যদি আপনি মোকদ্দমা দায়ের করেন, সেটা খারিজ হবে। এটাই বোঝার বিষয়। 10 এবং 11 ধারায় এর থেকে বেশি কিছু নাই। এখন আপনারা মনে রাখবেন, রেস জুডিকাটার ক্ষেত্রে পরের মামলাটি কি হয়? খারিজ হয়, পরের মামলাটি খারিজ হয়। আর রেস সাব জুডিসের ক্ষেত্রে স্থগিত হয়ে যায়। 10 আর 11। হ্যাঁ, 10 11। আবার বিদেশে কোনো যদি মামলা চলমান থাকে, এখন একটা সমস্যা আছে যে বিদেশে একটা মামলা চলমান আছে মঈন আর সুমনের মধ্যে, সেই একই বিষয়ে বাংলাদেশে যদি আবার কোনো মোকদ্দমা দায়ের করে, তখন কি এই রেস সাব জুডিসে কোনো সমস্যা করবে কিনা? না, এটা করবে না। কিন্তু বিদেশে, ওটা তো বিদেশ, এই দেওয়ানির আওতা কতটুকু? সমগ্র বাংলাদেশ। এই কারণে কি করবে না, বিদেশে চলমান থাকলে কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। এতটুকু তো বুঝছেন? এরপরে এখানে আমাদের নোট আছে, দেখবেন যে রেস জুডিকাটার বিধান, দেওয়ানি কার্যবিধির 11 ধারা, ফৌজদারি কার্যবিধির 403 ধারা, তারপর সংবিধানের 35-2 অনুচ্ছেদ, সাক্ষ্য আইনের 40 ধারায় রেস জুডিকাটার কয়েকটি ব্যাখ্যা আছে? 6টি ব্যাখ্যা আছে। গঠনমূলক ব্যাখ্যা কততে আছে? 4-এ আছে, 4 নং ব্যাখ্যায় আছে। তারপর এই সেই নোটটাই কোনো বিষয়বস্তু নিয়ে বিদেশে কোনো আদালতে মামলা চলমান থাকলে সেই একই বিষয়বস্তু নিয়ে, এই ফোন দিবেন না, একই বিষয়বস্তু নিয়ে যদি বাংলাদেশে মোকদ্দমা দায়ের করা হয়, তাহলে কি হবে না, রেস জুডিকাটার কোনো সমস্যা করবে না। সহবাদী ও সহবিবাদী এবং একতরফা ডিগ্রি ক্ষেত্রে জুডিকাটার বিধান প্রযোজ্য হবে কি হবে না?
এই কি বলে হবে সহবাদী আর সহবিবাদী একই তো কথা। একই। হ্যাঁ, আর একতরফা ডিগ্রির ক্ষেত্রে আপনি করতে হইবে একতরফা ডিগ্রি, আপনি করলেন একটা নতুন মোকদ্দমা, তখন কি হবে? এই আপনার রেজ জুডিকারের বিধান প্রযোজ্য হবে। কথা বুঝছেন? আপনার পূর্তিকার আছে না, আপনি আপনি আপনার বিরুদ্ধে গেছে, ডিগ্রি কোথায় গেছে? আপনার বিরুদ্ধে। আপনি একতরফা ডিগ্রি দিতে আপনি কি আপিল করেন? আপিলের বিধান আছে না? আপনি নতুন করে তো মোকদ্দমা দায়ের করতে পারবেন না, বললে খালি বলবে। তাহলে খারিজ হয়ে যাবে। কথা বুঝলেন? তাহলে এই হচ্ছে 10 এবং 11 দ্বারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না বুঝলে পাল্টা প্রশ্ন করেন আমার।